আচ্ছা, আজকের বিষয় হলো SN1 মেকানিজম। SN1 এর ফুল কথা হলো সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার, অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়ায় নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এবং সেখানে অর্ডার এক। সেটা আমরা একটু কাইনেটিক্সের মাধ্যমে দেখে নিচ্ছি। প্রথম ধাপে আমরা কি দেখতে পাচ্ছি, আর এক্স থেকে কি তৈরি হচ্ছে, আর প্লাস এক্স মাইনাস, অর্থাৎ ধীর গতিসম্পন্ন ধাপে প্রথমে কার্বোক্যাটায়ন তৈরি হলো। আচ্ছা, তারপরের ধাপে কি হচ্ছে, নিউক্লিওফাইলটা কি হচ্ছে, অ্যাটাক করছে, দিয়ে আর এনইউ তৈরি হচ্ছে। অর্থাৎ SN1 বিক্রিয়া হলো দুটি ধাপে SN1 বিক্রিয়া সম্পন্ন হয়। প্রথম ধাপটা হচ্ছে ধীরগতি সম্পন্ন ধাপ, সেখানে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়। আর দ্বিতীয় ধাপে কি হচ্ছে, দ্রুততম ধাপ, ফার্স্ট স্টেপ, যেখানে হচ্ছে নিউক্লিওফাইলটা অ্যাটাক করে। আমাদের বিক্রিয়ার হার কার উপর নির্ভর করে, শুধুমাত্র কি স্লো স্টেপের উপর নির্ভর করে। সেই জন্য স্লো স্টেপে শুধুমাত্র কি সাবস্ট্রেট ইনভলভ হয়েছে, তার মানে এখানে বিক্রিয়ার হার সমান হচ্ছে কে ইন্টু সাবস্ট্রেট, সেখানে হচ্ছে অর্ডার শুধু কি এক। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া মানে এক্স প্রতিস্থাপিত হয়েছে এনইউ নিউক্লিওফাইল দিয়ে, সেই বিক্রিয়ায় কি হয়েছে, এক কেন এসছে, যেহেতু এখানে অর্ডারটা এক আছে। আচ্ছা, এই বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি যেহেতু ধীরগতি সম্পন্ন ধাপে শুধুমাত্র কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়েছে, তাই কার্বোক্যাটায়নের স্থায়িত্ব যত বাড়বে SN1 বিক্রিয়ার হারও তত বাড়বে। তাহলে আমরা কিছু এক্সাম্পল নিয়ে নিই, তাহলে আরও বিষয়টা পরিষ্কার হবে। আমরা প্রথমে তিনটে হ্যালাইড নিয়ে নিয়েছি। প্রথমটা হচ্ছে 1 ডিগ্রি হ্যালাইড, তারপরটা 2 ডিগ্রি এবং তারপরটা হচ্ছে 3 ডিগ্রি হ্যালাইড। তাহলে এখানে আমরা কার্বোক্যাটায়নগুলো দেখে ফেলি। তাহলে তিনটে কার্বোক্যাটায়ন আমরা লিখে ফেললাম। তাহলে প্রথমটাই দেখো, কত আলফা হাইড্রোজেন কতগুলো আছে, তিনটে। তারপরে আলফা হাইড্রোজেন কতগুলো আছে, 6টা। আলফা হাইড্রোজেন কতগুলো আছে, 9টা। তাহলে আলফা হাইড্রোজেনের সংখ্যা যত বাড়বে, আলফা হাইড্রোজেন মানে ঠিক কার্বোক্যাটায়নের পরবর্তী যে কার্বনে যে কটা হাইড্রোজেন আছে, অর্থাৎ হাইপার কনজুগেবল হাইড্রোজেন যেগুলো আমরা বলি, সেগুলো যত সংখ্যায় বাড়বে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব তত বাড়বে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেটা হচ্ছে সেটা সবচেয়ে বেশি স্থায়ী, তারপরে 2 ডিগ্রি, তারপরে আচ্ছা 1 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে কার্বোক্যাটায়নের তাহলে স্টেবিলিটি 3 ডিগ্রিতে বেশি। অর্থাৎ তাহলে বিক্রিয়ার হার তাহলে নির্ভর করবে কার উপরে, কার্বোক্যাটায়নের স্থায়িত্বের উপরে। অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়ার হার সবচেয়ে বেশি হবে, তারপরে 2 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি। আচ্ছা, এখানে চলে যাচ্ছে কিছু সলভেন্টের এফেক্ট। আচ্ছা, সলভেন্টের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, সাধারণত যেহেতু বিক্রিয়াটি কার্বোক্যাটায়ন থ্রু দিয়ে যায় এবং কার্বোক্যাটায়নের স্থায়িত্বের উপরেই বিক্রিয়ার হার নির্ভর করে, সেই জন্য পোলার প্রোটিক পোলার প্রোটিক সলভেন্টের বিক্রিয়ার হার পোলার প্রোটিক সলভেন্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে। অর্থাৎ যেসব সলভেন্ট কি করে, নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং করতে পারে, যেমন জল, অ্যালকোহল ইত্যাদি যেসব সলভেন্ট আছে যারা নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু SN1 বিক্রিয়ার হার সর্বাধিক হয়। কারণ যেহেতু কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে যায় এবং কার্বোক্যাটায়নের স্থায়িত্ব সবচেয়ে বেশি যেখানে হবে, সেখানেই বিক্রিয়ার হার বেশি হবে। তাই পোলার প্রোটিক সলভেন্ট কি করে, সেই কার্বোক্যাটায়নের স্থায়িত্বটাকে বৃদ্ধি করে, স্থায়িত্ব প্রদান করে। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে পোলার প্রোটিক সলভেন্টে কিন্তু SN1 রিয়াকশন ভালো হবে এবং সেই ক্ষেত্রে বিক্রিয়ার হারও সবচেয়ে বেশি হবে। অর্থাৎ সলভেন্টের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের উপরে কিন্তু নির্ভর করবে, যত বেশি বিক্রিয়ার হারও তত বেশি। যেমন জল আর অ্যালকোহল, এই দুটো যদি তুলনা করা হয়, জলের কিন্তু ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বেশি হবে অ্যালকোহলের থেকে। জলে কিন্তু SN1 বিক্রিয়ার হার কিন্তু অ্যালকোহলের তুলনায় অনেক বেশি। আচ্ছা, এবার আমরা চলে আসছি লিভিং গ্রুপ। আচ্ছা, আমরা প্রথমে কি নিয়েছিলাম, আর এক্স নিয়েছিলাম। আচ্ছা, আর এক্স এর বদলে আমি ধরো আর আই নিলাম, আরেকটা নিলাম আর বিআর, আরেকটা নিচ্ছি আর সিএল, আর এফ। দেখো ভালো করে, কার্বোক্যাটায়ন কোথায় তৈরি হচ্ছে, আমরা তো একটা জিনিসই দেখবো এখান থেকে হার নির্ণয় করার জন্য, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কোথায় বেশি বা কার্বোক্যাটায়ন কোথায় দ্রুত তৈরি হচ্ছে। দেখো আই হচ্ছে গুড লিভিং গ্রুপ, ফ্লুরিন সবচেয়ে বেশি কি হয়, আয়োডিন, তারপরে কি হবে ব্রোমিন, তারপরে ক্লোরিন, লাস্টে আসবে ফ্লোরিন। আমি একটা অর্ডারও আর কি এর আগের ভিডিওতে বলেছি, সেই
ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে একটা লিভিং গ্রুপের একটা অর্ডার দেওয়া আছে, ওটা একটু দেখে নেবে। যেহেতু তাহলে আয়োডিনে কি লিভিং ক্যাপাসিটি সবচেয়ে বেশি, তাই লিভিং টেন্ডেন্সি সবচেয়ে বেশি, তাই এই ক্ষেত্রে আর এর ক্ষেত্রে কী হবে, SN1 বিক্রিয়ার হার সর্বাধিক হবে, আর এফ এর ক্ষেত্রে সবচেয়ে কম। এবার আমরা কার্বোহাইড্রেট স্টেবিলিটি সংক্রান্ত বিভিন্ন প্রবলেম আমরা দেখে নিই। আচ্ছা, দুটো অ্যালকিল হ্যালাইড রয়েছে, দুটোই আমরা কার্বোহাইড্রেট দেখে ফেলছি। প্রথমটার ক্ষেত্রে CH3O CH2 প্লাস, তারপরটা ক্ষেত্রে CH3 CH2 প্লাস। আচ্ছা দেখো, আমরা একটা জিনিস বলে রাখছি যে কার্বোহাইড্রেট স্টেবিলিটি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। সবার প্রথমে আমরা দেখবো রেজোনেন্স আছে কিনা, তারপরে আমরা দেখবো হাইপার কনজুগেশন, তারপরে আমরা দেখবো ইন্ডাকটিভ মানে প্লাস আইফেক্ট দিয়ে কোথায় বেশি সাহিত্য পাচ্ছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অক্সিজেনের উপর লোন পেয়ার রয়েছে, লোন পেয়ার দিয়ে একটা রেজোনেন্স হচ্ছে, CH3O ডবল বন্ড CH2, এখানে মাথায় প্লাস, আর এখানে কিন্তু জাস্ট প্লাস আইফেক্ট দিয়ে সাহিত্য পাচ্ছে। তার মানে কি রেজোনেন্স সবার প্রথমে প্রেফারেন্স, সেই জন্য কি হচ্ছে এখানে কার্বোহাইড্রেট সাহিত্য বেশি, তাহলে এখানে ক্ষেত্রে বিক্রিয়ার হার যদি R1 হয়, এই ক্ষেত্রে যদি R2 হয়, SN1 বিক্রিয়ার হার, তাহলে R1 গ্রেটার দেন R2। আমরা নেক্সট প্রবলেমে চলে আসছি। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো প্রবলেমগুলো কীরকম। এখানে হ্যালাইডগুলো রয়েছে, এখানে একটা অ্যারোমেটিক রিং রয়েছে, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কার্বোহাইড্রেটটা এঁকে ফেলছি। আচ্ছা, 3টে কার্বোহাইড্রেট আমরা কিন্তু এঁকে ফেলেছি। আচ্ছা, প্রথম ক্ষেত্রে দেখো এইখানে বেঞ্জিনের রেজোনেন্স দ্বারা কিন্তু কার্বোহাইড্রেটটা সাহিত্য সবচেয়ে বেশি পাচ্ছে। তারপরে দেখো কার্বোহাইড্রেটে কোনো রেজোনেন্স কিন্তু বেঞ্জিনের রেজোনেন্স কিন্তু কার্বোহাইড্রেটের সাহিত্য প্রদান করতে পারছে না, কিন্তু জাস্ট এখানে কি রয়েছে, আলফা কতগুলো হাইড্রোজেন রয়েছে যার দ্বারা সাহিত্য পাচ্ছে, আলফা হাইড্রোজেনের সংখ্যা 2। তারপরেরটা দেখো ভালো করে, এই কার্বনটা sp2 রয়েছে, এখানে যখন কার্বোহাইড্রেট তৈরি হয়েছে এটা কিন্তু sp-তে পরিণত হয়েছে। আমরা বলতে পারি যে sp2 কার্বনে কখনোই কার্বোহাইড্রেট উৎপন্ন হয় না। তার কারণ হচ্ছে একটাই কারণ, যে উৎপন্ন যে কার্বোহাইড্রেটটা সেটা sp-তে পরিণত হবে, এবং sp মানে s ক্যারেক্টার হচ্ছে 50% তীব্র তড়িৎ-ঋণাত্মক, যার ফলে কি হয়েছে এখানে কার্বোহাইড্রেট সাহিত্য কিন্তু কখনোই পাবে না। অর্থাৎ এখান থেকে বিআর যখন নির্গত হবে, যখনই দেখবে কার্বোহাইড্রেটটা আনস্টেবল, তখন বিআর মাইনাস আবার কিন্তু ব্যাক করে চলে আসবে, অর্থাৎ এখানে কার্বোহাইড্রেট কিন্তু উৎপন্নই হবে না। সুতরাং লাস্টেরটার সাহিত্য সবচেয়ে কম, প্রথমটার সাহিত্য সবচেয়ে বেশি, মাঝখানেরটা মাঝারি আর কি। তাহলে আমরা দেখে ফেলছি, তাহলে এখানে 1, এখানে 2, এখানে 3, তাহলে এখানে SN1 বিক্রিয়ার হার কি হবে, 1 গ্রেটার দেন 2 গ্রেটার দেন 3। নেক্সট প্রবলেমে চলে আসছি। এই হলো প্রবলেম, আমরা কার্বোহাইড্রেটটা এঁকে ফেলছি। আচ্ছা, কার্বোহাইড্রেটটা আমরা এঁকে ফেললাম। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথমটার ক্ষেত্রে চলে আসছি, দেখো একই রকমভাবে এখানে sp2, কিন্তু যে কার্বনটায় রয়েছে হ্যালোজেনটা, এটা sp2 কার্বন, সেখানে কার্বোহাইড্রেট হয়েছে, তার মানে এই ক্ষেত্রে যে কার্বোহাইড্রেটটা তৈরি হয়েছে সে সবচেয়ে স্থায়িত্ব কম। আচ্ছা, পরবর্তীকালে এই ক্ষেত্রে চলে আসছি, যেটা আমরা এখানে রেখেছি, এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, একটা দেখো রেজোনেন্স হচ্ছে, এবনটা এখানে পড়বে এবং কার্বোহাইড্রেটটা কিন্তু রেজোনেন্সে স্থায়িত্ব পাবে। তারপরেরটা দেখতে পাচ্ছি যে এখানে কোনো রেজোনেন্স নেই, কারণ মাঝখানে একটা sp2 কার্বন আছে, sp3 কার্বন আছে, কিন্তু এখানে কোনো রেজোনেন্স হবে না। পরবর্তীকালে কি দেখতে পাচ্ছি, রেজোনেন্স হবে কিন্তু ক্যানোনিক্যাল ফর্ম কিন্তু এর থেকে বেশি, অর্থাৎ এখানে একটা পড়বে, এখানে একটা কার্বোকার্বন হবে, আমি দেখিয়ে ফেলছি, এখানে একটা বন্ড পড়বে, এখানে একটা কার্বোকার্বন, আবার পুনরায় এখানে যাবে, অর্থাৎ এখানে কিন্তু ওভারঅল 3খানা ক্যানোনিক্যাল ফর্ম পাচ্ছি, আর এই ক্ষেত্রে কিন্তু ক্যানোনিক্যাল ফর্ম কিন্তু আমরা একটাই পাচ্ছি, মোট 2টো, এখানে মোট 3টে, অর্থাৎ এই ক্ষেত্রে রেজোনেন্স হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ক্যানোনিক্যাল গঠন সবচেয়ে বেশি, তাহলে এর কার্বোকার্বনের সাহিত্য সবচেয়ে বেশি হবে, এর কার্বনের সাহিত্য এর তুলনায় কম হবে। আর এই ক্ষেত্রে আমরা কি দেখছি হচ্ছে, এই ক্ষেত্রে কার্বোকার্বন উৎপন্ন হচ্ছে, এই ক্ষেত্রে কার্বোকার্বন উৎপন্নই হয় না। সুতরাং আমরা অর্ডারটা কি বলতে পারি, আমরা নম্বর দিয়ে দিয়েছি, তাহলে সবার প্রথমে আসবে 4, তারপরে কি আসবে 2, তারপরে আসবে 3, এবং সবার লাস্টে যেহেতু sp2 কার্বন সেই জন্য এখানে সবার লাস্টে আসবে
নেক্সট আমরা কতগুলো প্রবলেমে চলে আসছি। আচ্ছা, প্রবলেমটা আমরা লিখে ফেলেছি। এবার কার্বোক্যাটায়নগুলো লিখে ফেলি। কার্বোক্যাটায়নগুলো আমরা লিখে ফেলেছি প্রত্যেকটা। এবার আমরা সাহিত্যটা দেখে নেব। আচ্ছা দেখো ভালো করে, এইখানে কিন্তু এইটা অ্যারোমেটিক যৌগ একটা, যেখানে 4n+2 ইকুয়েশন স্যাটিসফাই করছে। 1 2 3 4 5 6 মানে n=1 আসছে। এখানেও এটাও অ্যারোমেটিক, এটাও 4n+2কে স্যাটিসফাই করছে এবং n=2 এখানে 0 আসছে। এইটা কিন্তু অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাচ্ছে। 4n সিস্টেম অ্যান্টি অ্যারোমেটিক, এইটা নন অ্যারোমেটিক, কারণ এখানে কার্বোকার্বন সব কার্বনে ঘুরবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সবার সবচেয়ে বেশি স্থায়িত্ব কে পায়? অ্যারোমেটিক। অ্যারোমেটিক যদি কোনো কার্বোক্যাটায়ন থাকে তাহলে তার স্থায়িত্ব সবচেয়ে বেশি হয়। তারপর আমরা কি দেখি, তারপরে নন অ্যারোমেটিক এবং লাস্টে থাকে অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে অর্ডারটা কার বেশি হবে? এটা 1, এটা যদি 2, এটা যদি 3, এটা যদি 4 বলি, তাহলে আমরা সবার প্রথমে দেখতে পাবো 1, কারণ 1 হচ্ছে অ্যারোমেটিক, এটাও অ্যারোমেটিক, এটাও অ্যারোমেটিক, কিন্তু এর ক্যানোনিক্যাল গঠন কি অনেক বেশি, এর ক্যানোনিক্যাল গঠন কি হবে? কম। তাহলে 1, তারপরে আসবে 2, তারপরে আসবে 4, লাস্টে আসবে 3, যেহেতু অ্যান্টি অ্যারোমেটিক। আমরা আরও কিছু প্রবলেম দেখে নিচ্ছি। আচ্ছা, এই তিনটের ক্ষেত্রে আমরা কার্বোক্যাটায়নটা এঁকে ফেলছি। আচ্ছা, প্রথম ক্ষেত্রে চলে আসছি। দেখো এখানে কার্বোক্যাটায়ন রয়েছে, এখানে কার্বোক্যাটায়ন, এখানে কিন্তু কার্বোক্যাটায়ন অ্যারোমেটিকের কোনো অংশ নয়। এই কার্বোক্যাটায়নটি অ্যারোমেটিক যৌগ দ্বারা স্থায়িত্ব পাচ্ছে, আর এখানে কার্বোক্যাটায়নটা কিন্তু অ্যারোমেটিকের অংশ, মানে কার্বোক্যাটায়ন সমেত যৌগটি হচ্ছে অ্যারোমেটিক, কিন্তু এইখানে কিন্তু কার্বোক্যাটায়নটি অ্যারোমেটিকের কোনো অংশ নয়। এইখান থেকে রেজোনেন্সের মাধ্যমেই কিন্তু কার্বোক্যাটায়নটি স্থায়িত্ব পায়। অর্থাৎ এখান থেকে যদি রেজোনেন্স হয়, কার্বোক্যাটায়নটাকে স্থায়িত্ব দেয়, বেঞ্জিনের কিন্তু অ্যারোমেটিসিটি লস হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে রেজোনেন্স হওয়ার প্রবণতা কিন্তু অ্যারোমেটিক যৌগের তুলনায় অনেক কম। অর্থাৎ আর এই ক্ষেত্রে তো sp2 কার্বন আমরা আগেই ডিসকাস করেছি, এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয় না। তাহলে 1 2 এবং 3 যদি বলি, সেক্ষেত্রে 2 সবার আগে আসবে, তারপরে 1, লাস্টে আসবে 3। নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। আমরা এই যৌগটাই চলে এসেছি, কার্বোক্যাটায়নগুলো আমরা লিখে ফেললাম। আচ্ছা, প্রথম ক্ষেত্রে দেখো যে কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছে, যে কার্বনের উপরে তার পাশে দুটো সাইক্লোপ্রোপাইল রিং আছে, এটা তো অ্যারোমেটিক যৌগ, আর এই কার্বোক্যাটায়নটা অ্যারোমেটিক যৌগ দ্বারা স্থায়িত্ব পাচ্ছে। স্বাভাবিক এই দুটো আমরা আলোচনা করেছি যে এটা কার্বোক্যাটায়নটি অ্যারোমেটিক যৌগের অংশ, আর এখানে কার্বোক্যাটায়নটি অ্যারোমেটিক যৌগ দ্বারা স্থায়িত্ব পায়। তাহলে এই ক্ষেত্রে স্থায়িত্বটা এর থেকে বেশি, অর্থাৎ এটাকে যদি 1 বলি, 2 বলি, এটা 3 বলি, তাহলে এই 2 এর ক্ষেত্রে, সরি 1, এটা 2, এটা 3, 2 এর ক্ষেত্রে যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে আর 3 এর ক্ষেত্রে যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে, এখানে তাহলে তাহলে 2 এর যৌগটি কার্বোক্যাটায়নটির স্থায়িত্ব অনেক বেশি, তাহলে 2 SN1 এ বেশি সাড়া দেবে তার থেকে 3, এটুকু আমরা জানি। তাহলে প্রথম যে 1 নম্বর যেটা আছে, এই ক্ষেত্রে একটা স্পেশাল ঘটনা ঘটে। সেটা কি? এই যে কার্বোক্যাটায়নটি আছে, এই কার্বোক্যাটায়নটি পাশে রয়েছে একটা সাইক্লোপ্রোপাইল রিং, এটা কার্যত আনস্টেবল কন্ডিশন থাকে, মানে একটা সাইক্লোপ্রোপাইল রিং স্ট্রেন রয়েছে, এটা তো সত্যিকার এই রিংটা কি আনস্টেবল। তাহলে এই ক্ষেত্রে কি বন্ডটা দ্রুত ভেঙে পার্টিসিপেট করে, কনজুগেশনে পার্টিসিপেট করে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু ডিলোকালাইজেশনটা অনেক দ্রুত ঘটে, যার জন্য এই স্টেবিলিটি সর্বাধিক হয়। তাহলে আমরা কিন্তু সবচেয়ে বেশি SN1 রেট দেখাবে। নেক্সট আমরা চলে আসছি, নেক্সট 3টে আমরা যৌগ লিখছি।
কার্বোক্যাটায়নগুলো আমরা লিখে ফেলছি। দেখো, প্রথম কথা হচ্ছে এটা বাইসাইক্লিক দুটো কম্পাউন্ড আছে, এখানে একটা সাইক্লিক কম্পাউন্ড রয়েছে। এবার কোনো ব্রিজহেড পজিশনে কিন্তু কোনো কার্বোক্যাটায়ন তৈরি হয় না। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে একটা কার্বোক্যাটায়ন তৈরির জন্য একটা কার্বোক্যাটায়নটা একটা sp2 সংকরায়িত অবস্থায় থাকে, অর্থাৎ এটা প্ল্যানার হওয়া উচিত, কিন্তু এটা রয়েছে কি ব্রিজহেড পজিশনে। এই দুটো কেসে তাহলে ব্রিজহেড পজিশনে কিন্তু কখনোই কার্বোক্যাটায়নের স্থায়িত্ব হয় না, হলেও সেটা খুব কম থাকে। অর্থাৎ তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে তাহলে যে স্টেবিলিটি অর্ডার বলি কার্বোক্যাটায়নের সবচেয়ে বেশি এটা। তারপরে দেখো এই দুটোর মধ্যে কিন্তু তুলনা করতে হবে, সেটা কিরকম। দেখো এই ক্ষেত্রে ব্রিজ হেড পজিশনে একটা কার্বন রয়েছে, এই ক্ষেত্রে ব্রিজ হেড পজিশনে দুটো কার্বন রয়েছে। যত ব্রিজ হেডে বাড়বে কার্বনের সংখ্যা তত কিন্তু ফ্লেক্সিবিলিটিটা বাড়বে, অর্থাৎ এই কার্বোক্যাটায়নটি অনেকটাই বেশি প্ল্যানার অ্যাটেন্ড করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু এটা প্ল্যানার অ্যাটেন্ডটা করতে পারবে না। অর্থাৎ আমি যদি কার্বোক্যাটায়নের যদি আমি স্টেবিলিটি অর্ডার বলি, তাহলে প্রথমটার ক্ষেত্রে সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে 3 নম্বর থেকে যেটা আসবে, তারপরে 2 নম্বর থেকে আসবে। তাহলে SN1 বিক্রিয়ার হার কি হবে, 1, তারপরে আসবে 3, তারপরে আসবে 2। অর্থাৎ ব্রিজেডে যত কার্বনের সংখ্যা বাড়বে তত কি হবে, ফ্লেক্সিবিলিটি বাড়বে এবং দ্রুত প্ল্যানার অ্যাটেন্ড করতে পারবে। কিন্তু 2 নম্বরে যেহেতু একটাই কার্বন আছে, এই ক্ষেত্রে কিন্তু প্ল্যানার অ্যাটেন্ড করাটা অনেক কঠিন। নেক্সট চলে আসছি। আচ্ছা, 3টে আমরা যৌগ লিখলাম, এবার আমরা কার্বোক্যাটায়নগুলো লিখে ফেলি। দেখো এই ক্ষেত্রে এখানে 3টে অ্যালকিল গ্রুপ রয়েছে। প্রথমটার ক্ষেত্রে মিথাইল, তারপরটা ইথাইল, তারপরটা হচ্ছে আইসোপ্রোপাইল গ্রুপ। এবার দেখো এখানে কি হয়েছে, এখানে আমরা দেখবো হচ্ছে হাইপার কনজুগেশন দিয়ে ব্যাখ্যাটা করব। কারণ অ্যালকিল গ্রুপগুলো কি হাইপার কনজুগেশন অংশগ্রহণ করে। তাহলে এখানে দেখো হাইপার কনজুগেবল হাইড্রোজেন আছে 3টে, এখানে হাইপার কনজুগেবল অংশগ্রহণ হাইড্রোজেন রয়েছে 2টো, এখানে হাইপার কনজুগেবল হাইড্রোজেন রয়েছে 1টা। এখানে যে ডেল্টা নেগেটিভটা আসবে, এখানে 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 হাইপার কনজুগেবল নেগেটিভ আসবে। আচ্ছা এইখানে তাহলে আমরা কি বলবো, এটা ডেল্টা নেগেটিভ আসবে না, ডেল্টা নেগেটিভ ড্যাশ বললাম, কারণ নেগেটিভের কনসেন্ট্রেশন যেহেতু আলাদা হবে। তাহলে এখানে ডেল্টা নেগেটিভ ড্যাশ বললাম, এখানে ডেল্টা নেগেটিভ, এখানে ডেল্টা নেগেটিভ ডবল ড্যাশ বললাম। তাহলে কার্বোক্যাটায়ন যেখানে আছে, যে কার্বনে আছে, কার্বোক্যাটায়নটি বেনজিনের যে কার্বনের সাথে যুক্ত আছে, সেই কার্বনে নেগেটিভের ঘনত্ব যত বাড়বে, নেগেটিভের ঘনত্ব যত বাড়বে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব তত বাড়বে। অর্থাৎ এখানে ডেল্টা নেগেটিভ গ্রেটার দেন ডেল্টা নেগেটিভ ড্যাশ গ্রেটার দেন ডেল্টা নেগেটিভ ডবল ড্যাশ। কারণ কি, আলফা হাইড্রোজেনের সংখ্যা যত বেশি, এখানে ইলেকট্রনের ঘনত্ব, এই কার্বনটায় ইলেকট্রনের ঘনত্ব তত বেশি, তত বাড়বে। তাহলে এখানে প্রথমটা 3টে, তাহলে সবচেয়ে ঘনত্ব, তারপরে 2টো, তারপরে একটু কম, তারপরে 1টা, তারপরে আরও কম। এখানে যদি টি বিউটাল গ্রুপ নিতাম, এখানে ঘনত্ব আরও কমে যেত, অর্থাৎ সেই ক্ষেত্রে কার্বোক্যাটায়ন সবচেয়ে কম হতো। তার মানে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 1 যদি বলি যৌগটাকে, 2 যদি বলি, এটাকে 3 যদি বলি, তাহলে কার্বো সবচেয়ে বেশি হার হচ্ছে 1 গ্রেটার দেন 2 গ্রেটার দেন 3। পরবর্তী প্রবলেমে আমরা চলে আসছি। নেক্সট দেখো আমরা আবার পুনরায় কার্বোক্যাটায়ন এঁকে ফেলছি। আচ্ছা এখানে দেখো 4খানা কার্বোক্যাটায়ন, আমরা শুধু কার্বোক্যাটায়নটা বিচার করি স্টেবিলিটি, তাহলেই আমরা সহজে বুঝতে পারবো। আচ্ছা এখানে একটা NO2 গ্রুপ রয়েছে, NO2 গ্রুপের রেজোনেন্সের জন্য কি হয়, এখানে একটা প্লাস, অর্থ তার রেসপেক্টে অর্থ আর প্যারাতে কি হয় প্লাস। এখানে কি হয়, রেজোনেন্সের জন্য নেগেটিভ নেগেটিভ
এবং নেগেটিভ, এখানেও রেজোনেন্সের জন্য নেগেটিভ, নেগেটিভ, এখানেও কি হয় নেগেটিভ, এখানে তো ও মাইনাস, এও নেগেটিভ, এও নেগেটিভ, এও নেগেটিভ। আচ্ছা, এখানে আমরা প্রথমটা 3টে নেগেটিভ আছে, তাই সহজে বোঝার জন্য এখানে ড্যাশ দিলাম। এখানে কি আমরা কি দিচ্ছি, এখানে ডবল ড্যাশ দিচ্ছি, এখানে আমরা ট্রিপল ড্যাশ দিচ্ছি। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা নেগেটিভের ঘনত্ব। আচ্ছা, এখানে কার্বোক্যাটায়ন হচ্ছে সেই কার্বনটা, এখানে যেখানে বেঞ্জিনের যে কার্বনের সাথে C++ জুড়ে আছে সেখানে পজিটিভ, তার মানে এর স্থায়িত্ব সবচেয়ে কম। কেন? পজিটিভের পাশে যদি পজিটিভ থাকে তাহলে এখানে কি হচ্ছে, ইলেকট্রনের ঘনত্ব অলরেডি কম আছে, আরও যদি ঘনত্ব কমিয়ে দেয় তাহলে এর স্থায়িত্ব কী হয়ে যাবে, একেবারে কমে যাবে। তাই জন্য এখানে ইলেকট্রন ঘনত্ব যত বাড়বে তত কার্বোক্যাটায়নের স্থায়িত্ব তত বাড়বে। সেটা আমরা, তার মানে এই NO2 গ্রুপে আছে কার্বোক্যাটায়নটি, সেটা সবচেয়ে স্থায়িত্ব কম হবে। এরপরে পরবর্তীগুলো দেখো, OCH3 OH, ও মাইনাস। এবার আমাকে দেখতে হবে তিনটের মধ্যে রেজোনেন্স এফেক্ট কার বেশি, অর্থাৎ এখান থেকে লোন পেয়ার ডোনেট করতে পারছে কে কত বেশি। এক্ষেত্রে নেগেটিভ ডোনেট করবে। তাহলে দেখো, যে আছে ও মাইনাস, এর ডোনেটিং এবিলিটি সবচেয়ে বেশি, প্লাস আর এফেক্ট। তাহলে আমরা বলতে পারি ডেল্টা নেগেটিভ ট্রিপল দাসে কি সবচেয়ে ঘনত্ব বেশি হবে। তারপরে কি আছে, OH আর OCH3 মধ্যে, OH আর OCH3 মধ্যে দেখো এইখানে OH এর সবচেয়ে বেশি হবে, অর্থাৎ ডেল্টা নেগেটিভ ডবল ড্যাশ, আর লাস্টে আসবে ডেল্টা নেগেটিভ ড্যাশ। আচ্ছা, OH আর OCH3 মধ্যে একটা কনফিউশন হয়, কোনটা দেখো। আচ্ছা, OCH3 যদি রেজোনেন্সে যায়, আমরা পাশে একটু দেখিয়ে দিচ্ছি, এখানে OCH3 এখান থেকে যদি লোন পেয়ার যায় তাহলে আমরা রেজোনেন্সটা এক ঝলকে একটু এঁকে ফেলছি। আচ্ছা, এখানে একটা অক্সিজেনের মাথায় একটা পজিটিভ তৈরি হচ্ছে, তাই না? ওইচের ক্ষেত্রেও কিন্তু তাই আমরা দেখব একই রকমভাবে একটা পজিটিভ আসবে রেজোনেন্সের পরে ওইচের ক্ষেত্রে। আর ও মাইনাস ক্ষেত্রে ভালো করে দেখো, কোনো পজিটিভ চাই নেই। আচ্ছা, অক্সিজেনের মাথায় যত পজিটিভ আসবে সে কি চাইবে রেজোনেন্সে অংশগ্রহণ করতে? নিশ্চয়ই না। সুতরাং ও মাইনাস কিন্তু সবচেয়ে বেশি ডোনেট করতে পারবে, কেন? সেই জন্য ডেল্টা -3 ট্রিপল ড্যাশ সবচেয়ে বেশি ঘনত্ব, কারণ হচ্ছে মাথায় কোনো পজিটিভ চার্জ সৃষ্টি হচ্ছে না। আচ্ছা, ওইচের ক্ষেত্রে কি দেখছি আমরা, ওইচের ক্ষেত্রে কিন্তু পজিটিভ চার্জ সৃষ্টি হচ্ছে, কিন্তু হলেও কি হবে, এখান থেকে হাইড্রোজেন থেকে সহজে ইলেকট্রনটা নিয়ে এ কিন্তু অক্সিজেনটাকে নিউট্রাল করে ফেলতে পারে। কিন্তু OCH3 ক্ষেত্রে যে অক্সিজেনের মাথায় যে পজিটিভ চার্জ তৈরি হবে সে কিন্তু কার্বন থেকে সহজে ইলেকট্রন নিয়ে নিউট্রাল করতে পারবে না। তাহলে এখানকার চার্জটা কিন্তু মোটামুটি স্থায়ী হয়ে যাচ্ছে, সেই জন্য এর কিন্তু লোন পেয়ার ডোনেটিং এবিলিটি সবচেয়ে কম OCH3। তারপরে আরও বেশি হচ্ছে OH, তাই হচ্ছে ও মাইনাস। তাহলে ইলেকট্রনের ঘনত্ব তাহলে কী হবে, ডেল্টা নেগেটিভের ঘনত্ব, ডেল্টা নেগেটিভ ট্রিপলটা সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে OH, তারপরে অর্থাৎ SN1 এর অর্ডার কার বেশি হবে, সবচেয়ে বেশি আসবে হচ্ছে ও মাইনাসের, তারপরে আসবে OH, তারপরে এটা, এবং লাস্টে আসবে NO2। আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে। নেক্সট আমরা চলে আসছি, দেখো একটা CH2+ আছে, এবার আমরা নিয়েছি NO2। এবার NO2 ধরো বিভিন্ন পজিশনে নিচ্ছি, তাহলে বিষয়টা আরও পরিষ্কার করে বোঝানো যাবে। আচ্ছা দেখো, এই ক্ষেত্রে কি হবে, দেখো আমরা অর্থ আর প্যারাতে প্লাস লিখতে শুরু করি, এখানে একটা প্লাস, ডেল্টা প্লাস আর কি, এখানে একটা ডেল্টা প্লাস, এখানে একটা ডেল্টা প্লাস, এবং প্যারাতে ডেল্টা, এখানে সবাই হচ্ছে কি NO2, তাই প্রত্যেকটা ক্ষেত্রে রেজোনেন্সের জন্য পজিটিভ চার্জের কি হবে, যে মড ভ্যালুটা সেটা সমান। আচ্ছা, এইবার দেখো ভালো করে খেয়াল করে দেখো যে NO2 অর্থ আর প্যারাতে কি হয়ে গেছে, পজিটিভ চার্জ সৃষ্টি হয়ে গেছে। এইবার দেখো যে CH2 যে প্লাস আছে, যে কার্বনের সাথে যুক্ত আছে সেখানে প্লাস কোথায় কোথায় আছে, এখানে আছে আর এখানে আছে। সুতরাং এই দুটো ক্ষেত্রে কার্বোকার্বনের স্থায়িত্ব সবচেয়ে কম, সবচেয়ে বেশি হবে কি হবে, মেটা। তাহলে মেটার যে কার্বোকার্বন আছে তার স্থায়িত্ব সবচেয়ে বেশি, এটা যে 1 বলি, এটা 2, এটা 3, অর্থাৎ 2 নম্বরটি SN1 বিক্রিয়ার হার সবচেয়ে বেশি, তাহলে 2 সবচেয়ে বেশি হবে।
এবার কি 1 আর 3-এর মধ্যে যদি আমি কার্বোক্যাটায়নে দেখি, দুটোতেই পজিটিভ চার্জের যে ভ্যালু সেটা সমান। এক্ষেত্রে কি করব, এক্ষেত্রে পরবর্তী এফেক্ট কি আছে আমি বলেছিলাম, রেজোনেন্সে যদি না বোঝায় তাহলে আমরা পরে হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন তো এখানে নেই, কারণ অ্যালকিল গ্রুপ নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখবো, এখানে হয়তো মাইনাস আই এফেক্ট বা প্লাস আই এফেক্ট দিয়ে দেখবো। তাহলে এখানে কি NO2 কি এফেক্ট আছে, মাইনাস আই এফেক্ট আছে। যত কাছে থাকবে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব কি সবচেয়ে কম, তার মানে এরপরে চলে আসবে 3 এবং ফাইনালি একটা লাস্টে আসবে 1। আশা করি বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। এটা কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বলেছি। তাহলে এখানে আমরা কি দেখতে পাবো, এইভাবে কি SN1 রিঅ্যাক্টিভিটি একই রকম হবে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি, দেখো আমরা CH3 গ্রুপ নিচ্ছি। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা লিখে ফেলছি, এটা হাইপার কনজুগেশন আছে, এখানে ডেল্টা নেগেটিভ, এখানে ডেল্টা নেগেটিভ, এখানে ডেল্টা নেগেটিভ, এই ক্ষেত্রে ডেল্টা নেগেটিভ, ডেল্টা নেগেটিভ, এক্ষেত্রে ডেল্টা নেগেটিভ, এই ক্ষেত্রে ডেল্টা নেগেটিভ, ডেল্টা নেগেটিভ, ডেল্টা নেগেটিভ। এবার দেখো, তার মানে কার্বোক্যাটায়নের পাশে যদি নেগেটিভ থাকে তাহলে সে সবচেয়ে বেশি স্থায়ী হয়। তার মানে 1, এটা 2 যদি বলি, এটা 3 বলি, 1 আর 3-এর স্থায়িত্ব সবচেয়ে বেশি, 2-এর স্থায়িত্ব সবচেয়ে কম। তাই 2কে সবার লাস্টে লিখে ফেললাম। এবার দেখো এই দুটোর মধ্যে কি দেখবো, এবার দেখো CH3 আমরা কি বলেছি, কি এফেক্ট আছে, প্লাস আই আছে হাইপার কনজুগেশন ছাড়াও। তাহলে সবচেয়ে কাছে রয়েছে মানে কার্বোক্যাটায়নের, মানে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব সবচেয়ে বেশি। এই অনেক কি দূরে রয়েছে, তো কার্বোক্যাটায়নের স্থায়িত্ব সবচেয়ে কম। তাহলে সবচেয়ে বেশি হচ্ছে 1, তারপরে আসবে 3, লাস্টে আসবে 2। আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে। নেক্সট যেটা চলে আসছি সেটা দেখো, আচ্ছা এই প্রবলেম আমরা চলে আসছি। এবার কার্বোক্যাটায়ন স্টেবিলিটি আমরা দেখে নিই। আচ্ছা, NO2-র জন্য একই রকমভাবে প্লাস, এখানে প্লাস, এখানেও প্লাস। আচ্ছা, এখানে CH3-র জন্য মাইনাস, এখানেও মাইনাস, এখানে মাইনাস, মানে অর্থর প্যারাতে মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানে মাইনাস, দুটোই মাইনাস চলে আসছে, এখানে ড্যাশ দিয়ে দিলাম। আচ্ছা, C ডবল বন্ড ও H এর কি এতে এফেক্ট থাকে, এখানে প্লাস থাকে, তাই প্লাস ড্যাশ দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা একটা জিনিস বুঝতে পারছি যে যেখানে প্লাস হচ্ছে মানে 1, 2, 3, 4, প্লাস হচ্ছে 1 আর 4-এ, তাহলে সুতরাং 1 আর 4-এ কিন্তু স্থায়িত্ব সবচেয়ে কম, আর আর 2 আর 3-এর স্থায়িত্ব সবচেয়ে বেশি, কারণ নেগেটিভ চার্জ তৈরি হয়েছে কার্বোক্যাটায়নের পাশে। আচ্ছা, 2 আর 3-এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, 3-এর সবচেয়ে বেশি স্টেবিলিটি বেশি, কারণ রেজোনেন্সের মাধ্যমে হয়েছে। তাহলে ডেল্টা নেগেটিভ ড্যাশ গ্রেটার দ্যান নেগেটিভ অলরেডি আমরা ডিসকাস করেছি। তাহলে 3 গ্রেটার দ্যান 2, এটুকু তো পরিষ্কার হলো। এবার দেখো 1 আর 4-এর মধ্যে, তার মানে এখানে দেখতে হবে মাইনাস আর এফেক্ট কার বেশি, NO2-র বেশি না CH3 বেশি। NO2-র কিন্তু মাইনাস আর এফেক্ট বেশি, অর্থাৎ এখানে আমরা বলতে পারি ডেল্টা প্লাস এর কিন্তু পজিটিভ চার্জের যে সেন্টার তার কিন্তু চার্জের ঘনত্ব অনেক বেশি, আর এখানে ডেল্টা পজিটিভের কি চার্জের ঘনত্ব কিছুটা কম। তার মানে ডেল্টা ড্যাশের কিন্তু কম, ডেল্টা ড্যাশ পজিটিভে। সুতরাং আমরা এখানে বলতে পারি যত কার্বোক্যাটায়নের পাশে যত পজিটিভ চার্জের ঘনত্ব বাড়বে তার স্থায়িত্ব কিন্তু তত কমবে। তাহলে NO2-র ক্ষেত্রে কী হবে, NO2-র ক্ষেত্রে কিন্তু সবচেয়ে স্থায়িত্ব কম, আর C ডবল বন্ডের ক্ষেত্রে স্থায়িত্ব NO2-র তুলনায় কিছুটা বেশি। তাহলে 1, 3, তারপরে 2, তারপরে আসবে 4 এবং সবার লাস্টে আসবে 1। আশা করি বিষয়টা একদম পরিষ্কার হয়েছে। আচ্ছা, SN1 একটা কোশ্চেন থাকে, CH3CH এরকম ধরো কোশ্চেনটা দিয়েছে, আই দিয়ে বলছে এখানে ধরো মিথানল দিয়েছে মিডিয়ামে, একটা নিউক্লিওফাইল দিয়ে দিয়েছে CH3CH, এখানে CH3, এখানেও আই দিয়েছে, এখানে জল দিয়েছে, এখানে নিউক্লিওফাইল। এবার দেখো আমরা জানি কি পোলার প্রোটিক দুটোই, এবার কি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট জলের কি অনেক বেশি। তাহলে এক্ষেত্রে যদি রেট R1 হয়, রেট যদি R2 হয়, তাহলে আমরা বলবো কি R2 গ্রেটার দেন R1। তাহলে এই ক্ষেত্রে কিন্তু R2টা কিন্তু সবচেয়ে বেশি রেট হবে।
আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে। নেক্সট আমরা চলে আসছি একটা সুন্দর কোশ্চেনে। এখানে ধরো দিয়েছে ব্রোমিন, এই ক্ষেত্রেও কিন্তু দিয়েছে ব্রোমিন। এই ক্ষেত্রে আমরা কি করেছি, নিউক্লিওফাইলটা দুটো আলাদা নিয়েছি, একটা OH মাইনাস নিয়েছি, একটা NH2 মাইনাস নিয়েছি। প্রথমটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, CH3CH2OH হচ্ছে, তারপরে ক্ষেত্রে প্রোডাক্টটা এরকম দেওয়া আছে, NH2 রয়েছে। বলছে কোন ক্ষেত্রে SN1 বিক্রিয়ার হার বেশি। তাহলে প্রথমটা ক্ষেত্রে যদি রেট R1 বলি, তারপরটা রেটটা যদি R2 বলি, তাহলে আমরা দেখতে পারবো R1 ইকুয়াল টু R2। কেন? কারণ কোনো নিউক্লিওফাইলের উপর বিক্রিয়া কিন্তু হার নির্ভর করে না, এখানে যায়নি না কেন, কারণ সাবস্ট্রেট যেহেতু দুটোর একই এবং সলভেন্ট কিছু মেনশন করেনি, তার মানে দুটোর ক্ষেত্রে সলভেন্ট একই। তাহলে সুতরাং এই ক্ষেত্রে কী হবে, R1 ইকুয়াল টু কী হবে, R2। আমরা কিছু প্রবলেমে চলে যাচ্ছি। ধরো PH3C প্লাস আর আরেকটা আসছি। আচ্ছা, দুটো কার্বোকাটান আমরা দেখেছি। দেখো এখানে কার্বোকাটানটা তিনটে ফিনাইলের সাথে জুড়ে আছে, এখানেও তিনটে ফিনাইল আছে, কিন্তু ফিনাইল দুটো ইন্টারলক, এখানের সাথে লক করা আছে, এর সাথে লক করা আছে। কোন ক্ষেত্রে কার্বোকাটানের সাহিত্য বিষয় হয়? দেখো এক্ষেত্রে 1 বলি, এখানে 2 বলি, অর্থাৎ 2 গ্রেটার দেন 1। কেন 2 গ্রেটার দেন 1? এখানে তো রেজোনেন্স একই হচ্ছে, তাহলে এখানে কেন ওটা সেভিটি বেশি হলো? এই ক্ষেত্রে দেখো তিনটে ফিনাইল রিং যখন থাকে, এদের মধ্যে কিছুটা হলো স্টেরিক হিন্ডারেন্স হয়, যার ফলে কি হয়, এদের দেখা যাচ্ছে কার্বোকাটানগুলো অনেক সময় বেঞ্জিনগুলো অনেক সময় আউট অফ প্লেন হয়ে যেতে পারে। অর্থাৎ ধরো এরকম রয়েছে, এরকম ধরো পারপেন্ডিকুলার হয়ে যেতে পারে, কারণ এই বন্ডগুলো ফ্রিলি রোটেট করছে, যার মধ্যে কি হচ্ছে, এদের মধ্যে কি হলো, একটা পারপেন্ডিকুলার ব্যাপার চলে আসতে পারে, যার ফলে দেখা যাচ্ছে কি কার্বোকাটানের সাথে রেজোনেন্সটা সঠিকভাবে সবসময় হচ্ছে না। কিন্তু এখানে যেহেতু ইন্টারলক হয়েছে, সিস্টেমটা রিজিড, এখানে কিন্তু রোটেশনের কোনো জায়গা নেই, এখানে কিন্তু ভালোভাবে কনজুগেশনটা তিনটে ফিনাইলের মধ্যেই হবে, অর্থাৎ দ্বিতীয় নম্বরের ক্ষেত্রে গিয়ে কার্বোকাটানের সাহিত্য অনেক বেশি হবে। আচ্ছা, এই ক্ষেত্রে চলে আসছি কী হবে কার্বোকাটানের স্টেবিলিটি। আচ্ছা, এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যেখানে কার্বোকাটান হওয়ার জন্য এখানে কি কার্বনটা sp2 হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু অ্যাঙ্গেল 120 ডিগ্রি হওয়ার চেষ্টা করবে, কিন্তু অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে কত, 60। তাহলে এক্ষেত্রে স্ট্রেন কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, অ্যাঙ্গেল স্ট্রেন 120 মাইনাস 60, এখানে কত 120 মাইনাস 90, কিছুটা কম, এবং সবার লাস্টে কিন্তু সবচেয়ে কম অ্যাঙ্গেল স্ট্রেন। সুতরাং আমরা দেখতে পারবো যে প্রথমে তো এরা 109 ডিগ্রি 28 মিনিট ছিল, যেহেতু sp3 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার চেষ্টা করবে, সেখানে অ্যাঙ্গেল হয়ে আছে 60, তার মানে অ্যাঙ্গেল স্ট্রেনটা কিন্তু তুলনামূলক এদের যে পার্থক্য ছিল প্রথমটার ক্ষেত্রে বলছি 109 ডিগ্রি 28 মিনিট মাইনাস 60, সেখান থেকে চলে আসছে 120 মাইনাস 60, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু স্ট্রেন আরও বেড়ে যাচ্ছে। সুতরাং 3 মেম্বার রিংটি কখনোই চাইবে না যে সে কার্বোকাটান এখানে তৈরি করুক, অর্থাৎ আমরা দেখতে পারবো তাহলে কি রিংয়ের সাইজ যত বাড়বে তাহলে কিন্তু তার SN1 রিঅ্যাক্টিভিটি তত বাড়বে, অর্থাৎ কার্বোকাটানের স্থায়িত্ব কিন্তু বাড়বে। কিন্তু যত রিংয়ের সাইজ ছোট হবে এ কিন্তু স্ট্রেন তত বেড়ে যাচ্ছে, কার্বোকাটান তৈরি হওয়ার প্রবণতাও কিন্তু অনেক কমে যাচ্ছে। নেক্সট প্রবলেমে আমরা চলে আসছি। আচ্ছা, এই দুটোর ক্ষেত্রে আমরা কি দেখবো, দেখো এখানে কিন্তু ওসি স্থিরি রয়েছে, অস্থি স্থিরি কিন্তু এখানে কোনো রেজোনেন্স করতে পারবে না, অর্থাৎ এ কিন্তু শুধুমাত্র মাইনাস আইফেক্ট শো করবে, যার ফলে কার্বোকাটানের স্থায়িত্ব কিন্তু কমে যাবে। এই ক্ষেত্রে কি ও ইলেকট্রোনিউক্লিক কোনো গ্রুপ না থাকায় এর স্থায়িত্ব কিন্তু পূর্বের তুলনায় বেশি। তাহলে 1 আর 2 যদি বলি, তাহলে 2-এর কিন্তু স্টেবিলিটি 1-এর তুলনায় অনেক বেশি। নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে SN1 কিন্তু মানে পরীক্ষায় কিন্তু SN1 কথাটা নাও বলতে পারে নিচের যৌগগুলির বিক্রিয়ায় সলভোলিসিসের হারের তুলনা করো। সলভোলিসিস, হাইড্রোলিসিস, অ্যাসিটোলিসিস, অ্যামাইনোলিসিস, অর্থাৎ যে কোনো লিসিস রিয়াকশান যদি থাকে সেটা কিন্তু সবাই SN1 দিয়ে পাস করবে, অর্থাৎ কার্বোকাটানে আমাদের স্টেবিলিটি দেখতে হবে এবং সেখানে বিক্রিয়ার হারটা কিন্তু
তুলনা করতে হবে। আচ্ছা, এই প্রবলেমটায় চলে আসছি। এই ক্ষেত্রে আমরা দেখিনি যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কোথায় বেশি হবে, কার্বোক্যাটায়ন তো রেখে ফেলছি। আচ্ছা, এই ক্ষেত্রে একটা রেজোনেন্সিং গঠন দেখা যাবে। এই ক্ষেত্রে কি হবে, এখানে পড়বে কার্বোক্যাটায়নটা, আচ্ছা খেয়াল করলে দেখা যাবে যে এইখানে যে গঠনটা আমরা পেলাম এটা কিন্তু অ্যারোমেটিক গঠন, তাহলে অ্যারোমেটিক ক্যারেক্টার একটা শো করছে। সুতরাং আমরা বলতে পারি কি যে এই ক্ষেত্রে এসএন1 বিক্রিয়ার হার কিন্তু অনেক বেশি। এই ক্ষেত্রে একটু স্টিরিওকেমিস্ট্রিটা আমরা চলে আসি। সাপোজ ধরো আমরা একটা কোনো কাইরাল কার্বন নিয়েছি, এই ক্ষেত্রে কি হবে, আচ্ছা ধরো লক্ষ্য করো আমরা কি করছি, এখান থেকে কার্বোক্যাটায়নটা বেরোলো, কার্বোক্যাটায়নটা তৈরি হলো। আচ্ছা কার্বোক্যাটায়নটা তৈরি হলে কি হবে, এখানে একটা ভ্যাকেন্ট পি আছে, কারণ এটা কিন্তু sp2 হয়ে গেছে, এটা প্ল্যানার স্ট্রাকচার হয়ে গেছে জাস্ট। হ্যাঁ, তা সুতরাং নিউক্লিওফাইল কিন্তু এই সাইড থেকেও অ্যাটাক করতে পারে, আবার এই সাইড থেকেও অ্যাটাক করতে পারে। ধরো আমাদের এখানে একটা নিউক্লিওফাইল NU রয়েছে, তাহলে যদি অ্যাটাক করে দুই সাইড থেকে নিউক্লিওফাইল, তাহলে আমরা কি পাবো, ভালো করে দেখো খেয়াল করো, এটা যদি কাইরাল সেন্টার যদি আমরা দেখি আর হচ্ছে, এখানে দেখা যাচ্ছে কাইরাল সেন্টার এস, অর্থাৎ যেহেতু অ্যাটাক করার প্রবণতা 50%, তাহলে 50% আর 50% এস উৎপন্ন হচ্ছে। অর্থাৎ আমরা যদি এই যৌগটা যদি এস হয়, তাহলে এস থেকে আমরা কি পাবো, 50% আর প্লাস 50% এস, বা আর হয় যৌগটা, সেখান থেকেও একই রকম ভাবো, 50% আর প্লাস 50% এস, অর্থাৎ রেসিমিক একটা মিক্সচার থাকে। কিন্তু আমরা দেখতে পারি যে অনেক সময় অনেক কোশ্চেনে এসছে যে রেসিমিক এসছে না পার্শিয়ালি রেসিমিক, এরকম কিছু অপশন থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা দেখতে পারি কি, ধরো বিষয়টা আরো পরিষ্কার হবে একটা এক্সাম্পল দিলে। ধরো আমরা একটা যৌগ নিয়েছি, আর দিয়ে শুরু হয়েছে, সেখান থেকে দেখা যাচ্ছে যে 80% একটা রেসিমিক মিক্সচার তৈরি করেছে। রেসিমিক মিক্সচার কিন্তু 80% তৈরি করেছে, আর দেখা যাচ্ছে 20% কিন্তু ইনভার্সন অফ কনফিগারেশন। তাহলে ইনভার্সন অফ কনফিগারেশন, আর 20% ইনভার্সন অফ কনফিগারেশন, আর হচ্ছে 80% রেসিমাইজেশন দেখা যাচ্ছে। একটু ব্যাপারটা বলে রাখি, ধরো তার মানে 80%-এর মধ্যে কে আছে, 80%-এর মধ্যে রয়েছে 40% আর প্লাস 40% এস, আর 20% কি আছে এস। 80%-এর মধ্যে 40% আর প্লাস 40% এস, আর হচ্ছে 20% ইনভার্সন। তার মানে আমি নিয়েছিলাম প্রথমে 100% আর, সেখান থেকে কি দেখা গেছে যে 40% আর 40% এস আর 20% এস আলাদা রয়েছে, ইনভার্সন হয়ে গেছে। তাহলে এইরকম ধরনের কিন্তু প্রবলেম, মানে 100% কিন্তু রেসিমাইজেশন হয় না, কারণ কার্বোক্যাটায়নের স্টেবিলিটি খুব যদি বেশি হয় তবেই কিন্তু আমরা দেখতে পারি যে প্রায় 98% রেসিমাইজেশন হচ্ছে।
আজকে এইটুকুই। পরবর্তী যদি কোনো সমস্যা থাকে পরে আলোচনা হবে। সবাই ভালো থাকবেন।